আজ আমরা কথা বলবো ইউভাল নোয়া হারারির লেখা আলোড়ন সৃষ্টিকারী বই হোমো ডিউস নিয়ে। এই বইটাতে লেখক মানবজাতির অতীত থেকে শুরু করে এমন এক ভবিষ্যতে ছবি এঁকেছেন যা হয়তো আমাদের কল্পনারও বাইরে। চলুন তাহলে দেরি না করে এর গভীরে ঢোকা যাক। শুরুতেই একটা বেশ অবাক করার মতো তথ্য দেই কেমন? আচ্ছা, এখনকার পৃথিবীতে না খেয়ে যত মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় কিন্তু বেশি খাওয়ার কারণে। অদ্ভুত, তাই না? এই একটা লাইনই হারেরির পুরো বইটার মূল ভিত্তি। মানে মানবজাতির ইতিহাসে এই প্রথমবার আমরা আমাদের সবচেয়ে পুরনো শত্রুগুলোকে প্রায় হারিয়েই দিয়েছি। তো কি ছিল সেই পুরনো শত্রুরা? মূলত তিনটে: দুর্ভিক্ষ, মহামারী আর যুদ্ধ। হারারি দেখিয়েছেন যে কিভাবে এই তিনটে সমস্যার সমাধান করে আমরা আমাদের ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দিয়েছি। একবার ভাবুন তো, একটা সময় ছিল যখন দুর্ভিক্ষ খুবই সাধারণ একটা ব্যাপার ছিল। যেমন ধরুন ১৭ শতকে ফ্রান্সের লক্ষ লক্ষ মানুষ শুধু খাবারের অভাবেই মারা গিয়েছিল। আর এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত খাওয়া। ওবেসিটি বা ডায়াবেটিসের মতো রোগগুলো এখন ক্ষুধার থেকেও বড় ঘাতক হয়ে দাঁড়িয়েছে। আবার মহামারীর কথা ভাবা যাক। আগে মানুষ ভাবত প্লেগ বা এই ধরনের রোগ ঈশ্বরের অভিশাপ, কিন্তু বিজ্ঞান আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা এখন জানি এর পেছনে আছে জীবাণু। ভ্যাকসিনের জোরে আমরা গুটি বসন্তের মতো রোগকে পৃথিবী থেকে বিদায় করেছি। হ্যাঁ, মহামারী এখনও একটা চ্যালেঞ্জ, কিন্তু হারারির মতে এটা এখন আর কোনো দৈব অভিশাপ নয়, বরং একটা টেকনিক্যাল প্রবলেম যা সমাধান করা সম্ভব। আর যুদ্ধ? প্রাচীনকালে প্রায় ১৫% মৃত্যুর কারণই ছিল হানাহানি, মারামারি। কিন্তু এখন ২১ শতকে এসে যুদ্ধ বা অপরাধের কারণে মৃত্যুর হার মাত্র ৫% নেমে এসেছে। এর কারণটা বেশ মজার। কারণ এখন আসল সম্পদ আর ক্ষমতা আসে জ্ঞান থেকে, জমি বা সোনাদানা থেকে নয়। তো যেহেতু পুরনো সমস্যাগুলো এখন আমাদের হাতের মুঠোয়, মানুষ এখন নতুন লক্ষ্যের দিকে ছুটছে। হারারি বলছেন আমাদের নতুন এজেন্ডা হল হোমো সেপিয়েন্সকে আপগ্রেড করা। সোজা কথায় একরকম ঈশ্বর হয়ে ওঠার চেষ্টা করা। এই নতুন শতাব্দীর লক্ষ্য মূলত তিনটে। প্রথমটা হল মৃত্যুকে জয় করা, মানে অমরত্ব লাভ। দ্বিতীয়টা হল অফুরন্ত সুখ খুঁজে বের করা। আর ৩ নম্বর, বায়োটেকনোলজি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নিজেদেরকে প্রায় দেবতার পর্যায়ে নিয়ে যাওয়া। আর এটা কিন্তু শুধু কথার কথা নয়। সিলিকন ভ্যালির বড় বড় বিলিয়নিয়ার যেমন পিটার থিয়েল, তারা কিন্তু টাকা ঢালছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো ফিল্ডে। তাদের বিশ্বাস একদিন মানুষ সত্যি সত্যি অমর হতে পারবে। কিন্তু প্রশ্ন হল, অমর হলেই কি আমরা সুখী হব? এই চার্টটা দেখুন। ফিলিপাইনের মতো একটা উন্নয়নশীল দেশে প্রতি ১ লক্ষ মানুষে আত্মহত্যার হার মাত্র ১ জন। অথচ দক্ষিণ কোরিয়ার মতো একটা ধনী দেশে সেই সংখ্যাটা ৩০। কি বুঝলেন? টাকা পয়সা বা অর্থনৈতিক উন্নতিই কিন্তু সব সময় সুখের গ্যারান্টি দেয় না। আর ঠিক এখানেই বইটার আসল মজাটা শুরু হয়। আধুনিক বিজ্ঞান এখন আমাদের সবচেয়ে বড় বিশ্বাস, অর্থাৎ ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছার ধারণাটাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। যখন সবকিছু অ্যালগোরিদম দিয়ে চলতে শুরু করবে, তখন আমাদের মানে মানুষের জায়গাটা ঠিক কোথায় হবে? এটাই সেই বড় প্রশ্ন। আমাদের পছন্দ, আমাদের সিদ্ধান্ত, এগুলো কি আসলেই আমাদের, নাকি পুরোটাই একটা বিভ্রম? আমাদের কি আদৌ কোনো স্বাধীন ইচ্ছা আছে? আচ্ছা, এই অ্যালগোরিদম শব্দটা নিয়ে একটু কথা বলা যাক। অ্যালগোরিদম মানে হল কোনো কাজ করার জন্য বা কোনো সমস্যার সমাধান করার জন্য ধাপে ধাপে সাজানো কিছু নিয়ম। এটা কিন্তু শুধু কম্পিউটারে নয়, আমাদের শরীর আর মস্তিষ্কেও প্রতিনিয়ত কাজ করে চলেছে। বিজ্ঞানীরা এখন বলছেন আমাদের যে অনুভূতি মানে ফিলিংস, সেগুলো কোনো জাদুর ব্যাপার নয়। এগুলো আসলে আমাদের মস্তিষ্কের ভেতরে চলা কিছু জটিল বায়োকেমিক্যাল ক্যালকুলেশন। আর এই ক্যালকুলেশনগুলোকে বোঝা সম্ভব, এমনকি নিয়ন্ত্রণ করাও সম্ভব। আমাদের ভালোবাসা, রাগ, ভয় সবই নাকি অ্যালগোরিদমের খেলা। এর পক্ষে কিন্তু বেশ কিছু প্রমাণও আছে। যেমন ব্রেন স্ক্যান করে দেখা গেছে আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের মস্তিষ্ক সেটা ঠিক করে ফেলে। ইঁদুরের মাথায় ইলেকট্রোড বসিয়ে তাকে রিমোট কন্ট্রোল দিয়ে চালানো সম্ভব হয়েছে। এমনকি যুদ্ধক্ষেত্রে সৈন্যদের মাথা ঠান্ডা রাখতেও ব্রেন কম্পিউটার ইন্টারফেস ব্যবহার করা হচ্ছে। একটা দারুণ উদাহরণ দিই। অ্যাঞ্জেলিনা জোলি যখন তার ডাবল ম্যাস্টেক্টমি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা কিন্তু কোনো অনুভূতির বশে নেননি। তিনি সিদ্ধান্তটা নিয়েছিলেন একটা জেনেটিক অ্যালগোরিদমের উপর ভিত্তি করে, যেটা তার ক্যান্সারের ঝুঁকি কতটা তা হিসেব করে বের করেছিল। দেখছেন তো কিভাবে ডেটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তেও প্রভাব ফেলছে? এই সবকিছুর উপর ভিত্তি করে হারারি আমাদের সামনে দুটো সম্ভাব্য ভবিষ্যতের রাস্তা খুলে দিয়েছেন। তিনি এই দুটো রাস্তাকে ২১ শতকের নতুন ধর্ম বলছেন। প্রথমটা হল টেকনো হিউম্যানিজম। এর লক্ষ্য হল টেকনোলজি ব্যবহার করে মানুষের মন আর চেতনাকে আরও উন্নত করা, মানে নিজেদের একটা বেটার ভার্জন তৈরি করা।
আর দ্বিতীয়টা হলো ডেটাইজম। এই মতবাদ অনুযায়ী গোটা বিশ্বব্রহ্মাণ্ডটাই হলো ডেটার স্রোত, আর এর একমাত্র উদ্দেশ্য হলো আরও ভালোভাবে ডেটা প্রসেস করা। এই ডেটা ইজমের ধারণাটা কিন্তু বেশ র্যাডিক্যাল। এটা মনে করে যে মহাবিশ্বের যে কোনো জিনিসের মূল্য নির্ভর করে সেটা ডেটা প্রসেসিংয়ে কতটা সাহায্য করছে তার উপর। এই হিসেবে মানুষ আর সৃষ্টির সেরা জীব থাকে না, মানুষ হয়ে যায় ইন্টারনেট অফ অল থিংস তৈরির একটা যন্ত্রমাত্র। ভাবুন তো, এমন একটা পৃথিবীতে আমাদের সব অভিজ্ঞতা, সব সিদ্ধান্তের দাম কেবল ডেটা পয়েন্ট হিসেবে, মানে আমাদের কাজ হলো শুধু সিস্টেমকে ডেটা যোগান দেওয়া। এরকম একটা দুনিয়ার প্রাইভেসি বা ব্যক্তিস্বাধীনতার মতো জিনিসগুলোর কোনো মানেই থাকবে না। এর ফলে কি হতে পারে? সমাজে একটা ভয়ঙ্কর বৈষম্য তৈরি হতে পারে। আগেরকার দিনে বড়লোকদের সাধারণ মানুষের দরকার হতো কারখানায় কাজ করার জন্য, যুদ্ধ করার জন্য, কিন্তু ভবিষ্যতে ধনীরা হয়তো এআই আর বায়ো ইঞ্জিনিয়ারিং দিয়ে নিজেদেরকে সুপার হিউম্যান বানিয়ে ফেলবে, আর সাধারণ মানুষ তখন অর্থনৈতিকভাবে অকেজো হয়ে পড়বে। তৈরি হবে এক বিশাল ইউজলেস ক্লাস। সব শেষে হারারি আমাদের সবার জন্য একটা খুব জরুরি প্রশ্ন রেখে গেছেন। যখন অ্যালগোরিদমগুলো আমাদের থেকেও বেশি বুদ্ধিমান হয়ে যাবে, তখন আমাদের কোন জিনিসটাকে বেশি মূল্য দেওয়া উচিত, বুদ্ধিমত্তা নাকি চেতনা? এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের সবার ভবিষ্যৎ।